হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালোই আছি। এস ফ্যামিলিতে আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো এখন ঘড়িতে সময় হয়েছে সকাল 7:30 মতো, আর তোমাদেরকে সাথে নিয়েই আজকের ব্লগটি এই সকাল থেকেই শুরু করছি। তো বাইরে এসেছি, তো বাইরে এসে দেখলাম আমার বোন এখান থেকে অ্যালোভেরা নিচ্ছে। আমাকে বলল যে তোদের বাড়ি থেকে অ্যালোভেরা নিয়ে যাব আর এই অ্যালোভেরাগুলো ও মুখে লাগাবে। যাই হোক, সকাল সকাল রান্নাটা হয়ে গেছে, তবে আজকে সিদ্ধ ভাত রান্না করেছি। আমার শাশুড়ি মা আমাকে বলল সিদ্ধ ভাত রান্না করো, বাড়িতে অনেক মানুষ। আবার আমি রুটিও বানিয়েছি। রুটি তো আমার শ্বশুর মশাই খায়, আবার তোমাদের দাদাভাইও খায়। তো সেজন্য রুটিও বানিয়েছি, আবার এদিকে সিদ্ধ ভাত রান্না করেছি। এখন আদিশ্রীর জন্য খাবারটা নিয়ে নিয়েছি। তো একদম গরম গরম ভাত আর একটা আলু সেদ্ধ দিয়েছিলাম, আর একটু বাটার নিয়েছি। তো চলো ঝটপট করে এখন মেয়েকে সকালের খাবারটা খাইয়ে দিই। বাড়ি ভরা লোকজন, মাথার মধ্যে চিন্তা রয়েছে, মানে টাইম টু টাইম কাজকর্ম করব, আবার রান্না আছে। সকালের রান্না তো হয়ে গেছে, আর আমরা বাঙালিরা সকালের খাওয়া শেষ হলেই আবার চিন্তা করি যে দুপুরবেলায় কি খাবো, আবার দুপুরের খাবার শেষ হলে চিন্তা করি রাতের বেলায় কি রান্না করব। এটাই হচ্ছে ব্যাপার। তো একটু সকাল করেই স্নানটা সেরে নিয়েছি। তারপর ঠাকুর পুজো এখনো পর্যন্ত দেওয়া হয়নি, তো ভাবলাম কি যে এদিকে বিছানাটা গুছিয়ে নিই। তো দোতলাতে রয়েছি সেই জন্যই। তো এই যে ওপরতলা আবার নিচের তলা করতে না অনেকটা সমস্যা হয়ে যাচ্ছে, কিন্তু আস্তে আস্তে সময়ের সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যাবে। তো বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কেননা এখন যদি আমি নিচে নামি তাহলে কখন আসবো সেটাই ভাবছি, ওই জন্য গুছিয়ে নিচ্ছি। আমি সবসময় সময় ধরে ধরে কাজকর্ম করার চেষ্টা করি, কিন্তু সেই নির্দিষ্ট সময়টা যখন পেরিয়ে যায় তখন আর সেই কাজকর্মগুলো করতেই পারি না। চেষ্টা করি যে সময়ের সঙ্গে তাল মিলিয়ে কাজগুলো করার। আবার আমার একটা ছোট্ট মেয়ে আছে, ওকে তো টাইম টু টাইম সমস্ত কিছু করাতেই হবে। আবার উপরন্তু রান্নাবান্না, আজকে দুপুরবেলায় আমাকেই রান্না করতে হবে, কিন্তু এখনো পর্যন্ত শাশুড়িমা বলেনি মুখে যে রান্না করতে হবে, কিন্তু আমাকেই রান্না করতে হবে, আমি মনে মনে ভেবে নিয়েছি। আজকে দুপুরবেলায় আমাদের বাড়িতে হাঁসের মাংস খাওয়া হবে। তো দিদি জামাইবাবু যখন আসে আমাদের বাড়িতে তখন আমাদের বাড়িতে হাঁসের মাংস রান্না হয়। সত্যি খুব ভালো লাগে। তো নিচে কাটাকাটি হচ্ছে, তো তোমাদের সঙ্গে একটু বাদেই শেয়ার করব। হাঁসের মাংস খেতে দারুণ লাগে, প্রচুর পরিমাণে পরিশ্রমও হয় পরিষ্কার পরিচ্ছন্ন করতে, মানে কষ্টও হয়, আবার ধৈর্যও লাগে। শুধুমাত্র জামাইবাবু আসলেই আমাদের হাঁসের মাংসটা খাওয়া হয়। যাই হোক, এই ঘরের বিছানাটা খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, এখনো পর্যন্ত ফ্লোরটা ঝাড় দেওয়া হয়নি। তো এখানে কাজকর্ম করছি আর মনে মনে ভাবছি মেয়েকে আবার খাওয়াতে হবে, ওকে আবার স্নান করাতে হবে। তো ওর কাজগুলো কমপ্লিট করেই তবেই আমি রান্না করতে যাব। তো ওই জন্যই সকাল করেই আমি স্নানটা সেরে নিয়েছি। মানে আমি যত তাড়াতাড়ি কাজগুলো করতে পারবো আমারই ততই ভালো। তো এই যে দেখো, বিছানাটা তোমাদের এক ঝলক করে দেখিয়ে দিচ্ছি। তো বিছানার চাদরটা কিন্তু বেশ ভালো লাগছে, মানে আমার ঘর আমিই বলছি, মানে আমিই পছন্দ করে এনেছি জন্য বারবার বলছি। এমনিতে খুব ভালো লাগছিল সেই জন্য তোমাদেরকে বলছি। আর এখন ফ্লোরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ফ্লোরে অনেকটাই নোংরা হয়েছে। কেন বলো তো, বাচ্চা কাচ্চাদের বাড়ি তো, সবাই এই ঘরে আসছে, ভাগনারাও আসছে, একটু নোংরা হচ্ছে আর কি। তো ওরা আবার চলে যাবে, আজ আর যাবে না, কালকে যাবে। আর আমার বোন আজকে চলে যাবে, তো সকালবেলাই যাবে, সকালের খাওয়া খেয়ে। আমি যেতে দিইনি, তো বারবার করে বারণ করেছি আজকে, মানে দুপুরে খাওয়া দাওয়া করে তারপর যাস। তো ওরা তো সকালেই চলে যাবে, তো অনেক কষ্ট করে রেখেছি। তারপর এই যে বলল কি ঠিক আছে, দুপুরে খাওয়া দাওয়া করেই তারপর যাব। গৃহপ্রবেশের পুজো নিয়ে প্রচণ্ড একটা টেনশন ছিল, তো যাই হোক সেটা মিটে গেছে, এখন অনেকটা ভালো লাগছে। তবে একটা জিনিস খারাপ লেগেছে, সেটা হচ্ছে পুজোর দিন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল, ঝড় বৃষ্টি। তো এটুকুই খারাপ লেগেছে, বাকি সব ঠিকঠাকই আছে। আর এই যে দেখো, তোমাদের সঙ্গে কথা বলছি আর এদিকে আমি কাজকর্মও করে নিচ্ছি, মনে মনে চিন্তাও করছি মেয়েকে আবার খাওয়াতে হবে, এদিকের কাজকর্ম করে গিয়ে আবার নিচে যাব, ওকে খাওয়াতে হবে, স্নান করাতে হবে, আবার রান্না বান্না আছে। এদিকে ঘরের কাজকর্ম করছি, আর চলো তোমাদের কয়েকটা প্রশ্নের উত্তর দিই। হাফিজা বিবি আমাকে জিজ্ঞাসা করেছো যে মাম্মামের বয়স কত। তো আমার মাম্মামের বয়স হচ্ছে 2 বছর 8 মাস।
এর আগেও আমি ব্লগে জানিয়েছিলাম যে আমার মেয়ের বয়স হচ্ছে 2 বছর 8 মাস। তো তুমি হয়তো ব্লগটা পুরোটা দেখোনি, সেই জন্য জানতে পারোনি। আজও আমি জানিয়ে দিলাম মাম্মামের বয়স হচ্ছে 2 বছর 8 মাস। বাসন্তী পাল আমাকে জিজ্ঞাসা করেছো যে দিদি ভাই তুমি ফুল গাছ কবে লাগাবে? অবশ্যই লাগাবো। এই যে দেখো বাড়িতে একটু কাজকর্ম ছিল, প্রচন্ড ব্যস্ততার মধ্যে রয়েছি আর বাড়ি ভরা লোকজন। তো সেই জন্য এখন তো 2-1 দিন মতো হবেই না, 2-1 দিন পরে হয়তো লাগাবো। তো এই যে দেখো আবার চলে এসেছি মামামের রুমে, আর এই রুমে এসেই এখন খাটটা খুব সুন্দরভাবে গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তবে এই রুমের জন্য আলাদা একটা বিছানার চাদর কিনতে হবে। তো দেখা যাক কবে কিনি। তবে ভেবেছি যে মামামের জন্মদিনের আগেই বিছানা চাদর একটা কিনেই নেব। আর বেশি দিন নেই, দেখবে এই 4 মাস দেখতে দেখতে চলে যাবে। আবার তাড়াতাড়ি করে পুজো চলে আসবে। দিন যে কখন চলে যায় কিছু টের পাই না। তাই ভাবি যে যখন মা হতে পারছিলাম না তখন দিন একদমই যেতে চাইতো না। মানে মন খারাপের দিনগুলো একদমই কাটে না, যেতে চায় না। প্রচন্ড কষ্ট হয়। একটা দিন মনে হয় 10 দিনের সমান এমন মনে হতো। কিন্তু এখন দেখো দিন যে কখন চলে যায় কিছুই টের পাই না। মনে হয় কাজকর্ম করেও পারি না। এতটা হয়, মনে হয় দিনটা আরো বড় হলে ভালো হতো। আর এদিকে এখন চলে এসেছি নিচে। ওপরের কাজকর্ম মোটামুটি কমপ্লিট। আর নিচে এসেছি, এখন মৌসুম্বি লেবুর রস বের করব। তো এই মৌসুম্বি লেবুগুলো আমি স্নান করার পরপরই ফ্রিজ থেকে বের করে জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম। আর এখন যেহেতু গরমকাল, আর এই গরমকালে ফলগুলো বাইরে রাখাই যায় না, 2-1 দিনের মধ্যেই নষ্ট হয়ে যায়। আর ওই জন্যই ফ্রিজের মধ্যে রেখে দিই। আর ফ্রিজ থেকে বের করে যদি মৌসুম্বি লেবুর রস খাওয়াই তাহলে একদম চট করে ঠান্ডা লেগে যাবে। সেই কারণেই আমি জলের মধ্যে আগে ডুবিয়ে রাখি। তো এইভাবে জলের মধ্যে ডুবিয়ে রাখলে একদম মৌসুম্বি লেবুর গায়ের যে টেম্পারেচারটা একদম নর্মাল হয়ে যায়। তো এখন আমি মৌসুম্বি লেবুর রস বের করে নিচ্ছি। তবে 3টে লেবু আমি বের করেছি। ভেবেছি যে 2টো লেবুর যদি রস ঠিকঠাক হয় তাহলে তো ওইটা কাটলাম না, আর যদি না হয় তাহলে 3টেই কাটবো। তো সেই জন্যই বের করে রেখেছি। বাড়িতে যখন কোনো অনুষ্ঠান হয় তখন সবাই মিলে সহযোগিতা করলে বা উৎসাহ দিলে অনুষ্ঠান করতে খুব ভালো লাগে। কিন্তু বাড়ির যখন কোনো অনুষ্ঠান হয় নিজেকেই সমস্তটা সামলাতে হয়, তখন আর ইচ্ছা হয় না যে অনুষ্ঠান করব। কিন্তু সেই টাইমটা যখন আসে, এই যে ধরো সামনে আমার মামামের জন্মদিন আসছে, তো সেই টাইমটা আসলে তখন মনে হয় যে কয়েকটা বাচ্চাকে নিয়ে অনুষ্ঠানটা করি বা আনন্দ ফুর্তি করি, খুব ভালো লাগে। কিন্তু নিজেকে যখন সমস্ত কিছু একা হাতে সামলাতে হয় তখন আর মন চায় না যে করি। এই হচ্ছে ব্যাপার, কিন্তু মনকে আর আটকে রাখতে পারি না। তো ভাবি যে করব না, কিন্তু তারপরেও ইচ্ছা করে যে অনুষ্ঠানটা করি। এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, সামনে মেয়ের জন্মদিন আসে, সেটা নিয়েও অনেক চিন্তা ভাবনা রয়েছে মনের মধ্যে। আশা করছি যদি সবটা ঠিক থাকে তাহলে আগের বছরের মতো এই বছরটাও মামামের জন্মদিনটা সেইভাবেই করব। তো এই যে চলে এসেছি বাইরে, আর তোমাদেরকে জানিয়েছিলাম যে হাঁস কাটছে। তবে এখনো পর্যন্ত কাটাকাটি কমপ্লিট হয়নি। এদিকে জামাইবাবু হাঁস কাটছে আর ওইদিকে হেল্প করে দিচ্ছে হচ্ছে বোনের বর। আর তোমাদের দাদা ভাই তো বাজারে রয়েছে, ও কাজে কর্মে সবসময় ব্যস্ত থাকে। আর এই ধৈর্যের কাজগুলো তো করতেই পারবে না। আর জামাইবাবু সত্যি প্রচন্ড পরিমাণে ধৈর্য আছে এই সমস্ত কাজকর্ম করার। তো এই জামাইবাবুর জন্যই আমরা খেতে পারি, না হলে খেতে পারবোই না এত ধৈর্য সহকারে পরিষ্কার পরিচ্ছন্ন করে। তো এদিকে মাংস পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে আর আমার বোন এসেও হেল্প করছে। আর এদিকে চলে এসেছি মাম্মামকে স্নান করাতে। তো ওকে স্নান করিয়ে রেডি করিয়ে তারপর আসবো আবার রান্না করতে। তো এদিকে পৌশালী মাম্মামও স্নান করবে। আর পৌশালী মাম্মাম আমার মেয়ের বাথটবে স্নান করতেও খুব পছন্দ করে। তো আমি দুটোকেই এক বাথটবে বসিয়ে দিয়েছি। তো ওরা দুজনে একটু খেলা করছে, আর পৌশালী একটু ভয়ে ভয়েই থাকে, আদ্রিশ্রীকে একটু ভয় পায়। বাড়িতে যখন অনেক লোকজন থাকে, মোট কথা বলতে গেলে বাড়ি ভরা লোকজন থাকলে বেশ ভালো লাগে, আনন্দ ফুর্তি হয়। আমার তো প্রচুর ভালো লাগে। তো যাই হোক, মেয়েকে স্নান করিয়ে নিয়ে আমি চলে এসেছি দোতলাতে। আর এখন আমার মাম্মাম সোনাকে রেডি করিয়ে দিচ্ছি, আর এই প্যান্টিগুলো এখন পরিয়ে দেব, পরিয়ে দেখবো যে কেমন কি হয়। তো একটু বড় বড় সাইজ লাগছে, একটু ওভার সাইজ লাগছে। তো পরিয়ে দেখি কেমন কি হয়। তো একটু সামান্য একটু ঢিলা হয়েছে, তবে তেমন একটা না যে কোমর দিয়ে পড়ে যাবে, তেমন না।
কিন্তু ঠিকঠাকই আছে, কিন্তু আরেকটু টাইট হলে মনে হয় ভালো হতো। তো যাই হোক, এই যে দেখো মেয়েকে জামা প্যান্ট পরিয়ে দিলাম আর এখন চুল আঁচড়ে দেব। তারপর ওকে নিয়ে যাব নিচে। ওকে নিচে রেখেই তারপর আমি রান্না বান্না শুরু করব। রান্না করতে অনেকটা সময় চলে যাবে। মানে মাছের ঝোল রান্না করতে হবে, আবার মেয়ের জন্য রান্না করতে হবে আলাদা করে। শুধু মেয়ে না, পৌশালির জন্য করতে হবে। পৌশালিও লঙ্কা দিয়ে তেমন একটা খেতে চায় না, তো ওর জন্য রান্না করতে হবে, আবার মাংস রান্না করতে হবে। দোতলাতে সবে মাত্র একটা রাত কাটিয়েছি, তো এখনো পর্যন্ত তেমন কিছু আনা হয়নি। এই যে ধরো মুখে মাখার ক্রিম থেকে শুরু করে দৈনন্দিন জীবনে যে সমস্ত জিনিসগুলো লাগে কিছুই আনা হয়নি, আস্তে আস্তে করে আনতে হবে। শুধুমাত্র একটা রাত কাটিয়েছি, তো এই আর কি। আর প্রথমে ভেবেছিলাম যে নিচে হয়তো থেকেছি এত বছর, ওপরে এসে হয়তো ঘুম তেমনভাবে হবে না। সত্যি বলতে নিচেও যেমনভাবে ঘুমোতাম, দোতলাতে এসেও তেমনভাবেই ঘুমিয়েছি। কোনো পার্থক্য নেই যে ওইখানে ঘুমিয়েছি মানে দোতলায় ঘুমিয়েছি যে ঘুম হবে না, এমন একটা ব্যাপার কিন্তু না, খুব ভালোভাবেই ঘুমটা হয়েছে। আর এদিকে চলে এসেছি রান্না করতে মেয়েকে রেডি করানোর পরপরই। তো মাছের ঝোল নামিয়ে নিয়েছি মেয়েদের জন্য বলতে দুই মামামের জন্য। লঙ্কা ছাড়া আগে থেকেই আমি রান্নাটা করে নিয়েছি। আর এদিকে জামাইবাবু এখন মাংসটা ম্যারিনেট করে দিচ্ছে। তো সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করে দিলে মাংসটা খুব ভালো লাগে খেতে, আর খুব সফট হয় আর তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায়। তো এই কাজগুলো করে দিচ্ছে, আর আমি এদিকে আবার মাছের ঝোল রান্না করছি। কই মাছ নিয়ে এসেছিল, সেই কই মাছ দিয়ে একটু ঝোল রান্না করছি আদা জিরে বাটা দিয়ে। তো এখন মাংসটা ম্যারিনেট করে দেবে, হয়তো 20 মিনিট পরে আমি আবার এদিকে মাংসটা রান্না শুরু করব। সত্যি বলতে হাঁসের মাংস দুর্দান্ত লাগে, তোমরা যারা খাওনি অবশ্যই একদিন ট্রাই করে দেখো। এমনিতেই যে খাবার যত বেশি ভালো খেতে, সেই খাবার তৈরি করতে তত বেশি কষ্ট হয়। তো সেটা মাংস থেকে শুরু করে পিঠা পুলি যে কোনো জিনিস। আর এই যে এখন আমি একটু চেখে নিচ্ছি, আমি যখন রান্না করি একটু ঘন ঘন চেখে নিই। একবারে আমি লবণ দিতে পারি না, কিন্তু আমার শাশুড়ি মা, আমার মা একবারেই লবণ দিয়ে দেয়। তো একদম মাপ হয়ে গেছে যে কতটা লবণ দিতে হবে, কিন্তু আমি অতটা পরিমাণে পারি না। আমি ভাবি যদি বেশি লবণ হয়ে যায় তখন তো একদম মানে খারাপ হয়ে যাবে রান্নাটা। অল্প দেব, কিন্তু টেস্ট করে করে দেব, তাহলে ঠিকঠাক হবে। সেইভাবেই আমি একটু বারবার চেখে দিই। তো যাই হোক, এদিকে মাছের ঝোল রান্না করা হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নিচ্ছি। অনেকগুলো মাছ রয়েছে, তবে বাবা আজকে যে কই মাছগুলো নিয়ে এসেছে একদমই ছোট ছোট, তেমন একটা বড় না, মানে মাঝারি সাইজের কিছু আছে, আবার ছোট ছোট সাইজের কিছু আছে। তো একদম হালকা পাতলা করে ঝোল রান্না করেছি, বেশি তেল দিইনি, একদম হালকা তেল। দেখো দেখে বুঝতেই পারছো যে হালকা তেল দিয়ে আমি রান্না করেছি। আর এই যে দেখো মেয়ের জন্য, মানে দুই মেয়ের জন্য আমি পাবদা মাছের ঝোল রান্না করেছি। আমার শ্বশুর মশাই পাবদা মাছ কিনে এনেছিল, বলেছিলাম তোমাদেরকে, দেখিও ছিলাম। তো রান্না করা হয়েছিল না, সেগুলো ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। তো আজই রান্না করলাম দুই মামামের জন্য। আর ভাগ্য ভালো যে দুটো মাছ রয়েছে দুজনের জন্য। আর এদিকে দেখো কই মাছের ঝোল তোমাদের একটু দেখিয়ে দিলাম, একদম হালকা করে রান্না করেছি। সবে মাত্র দুটো পদ রান্না হয়েছে, আর দুটো পদই আমি বড় ঘরে নিয়ে আসলাম। তো মাটির উনান যে ঘরে, সে ঘর থেকে বড় ঘরে নিয়ে এসেছি। আর এদিকে মাংস তুলে দিয়েছি। মাংস রান্না করতে বেশি একটা সময় লাগবে না, যেহেতু মাংসটা ম্যারিনেট করা ছিল সেই জন্যই। আর হাঁসের মাংস যেহেতু, সেই জন্য এর মধ্যে আমি কয়েকটা গোটা গরম মশলা বা মানে গরম মশলা আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। তো এই গরম মশলা দিলে হাঁসের গায়ে যে একটা স্মেল থাকে, সেই স্মেলটা থাকে না। তো যাই হোক, কাঠের উনানে মাংস রান্না করছি, আর কাঠের উনানের মাংস রান্না খেতে সত্যি দুর্দান্ত লাগে। আর আমাদের বাড়িতে এমনিতেই কাঠের উনানেই রান্না বান্না হয়। তো এদিকে রান্না করছি আর মনে মনে চিন্তা করছি আমার মেয়েকে খাওয়াতে হবে। আগেই মেয়ের রান্নাটা করে নিয়েছি, তো মেয়ের রান্না তো রয়েছে, ভেবেছি ভাতটা নামানোর পরপরই আমার মেয়েকে খাইয়ে দেবো, মানে মাংসের মধ্যে জল ঢেলে দিয়েই আমি মেয়েকে খাইয়ে দেবো। তো দেখা যাক কি হয়। আর এদিকে দেখো আমার শ্বশুর মশাই জমির থেকে ফসল নিয়ে এসেছে। তোমাদেরকে জানিয়েছিলাম আমাদের ধান কেটেছে, তো ধান আসবে বাড়িতেই। যে দেখো ধান চলে এসেছে, সবে মাত্র এক ভ্যান নিয়ে আসলো, এরকম অনেক ভ্যান আসবে। তো একদম সোনার ফসল, কি বলবো, সারাটা বছর আমার শ্বশুর মশাই পরিশ্রম করে, মানে জমিতে পড়ে থাকে শুধুমাত্র এই যে ভালো ভালো ফসল আসবে সেই জন্যই। আর বৃষ্টি পড়েছিল একদিন, তো বৃষ্টিতে একটু ভিজেছিল সামান্য একটু। তো
তো আজকে শুকিয়ে ধানগুলো ঘরে নিয়ে আসলো। আর এদিকে আবার চলে এসেছি ঘরে। তো মাংস কষানো হয়ে গেছে, কিছুটা মাংস তুলে রেখেই মানে কষানো মাংস তুলে রেখেই আমি জল ঢেলে দিয়ে চলে এসেছি। আর রান্নাঘরে বোনকে একটু বসতে বলেছি যে তুই একটু বস, আর এদিকে আমি মামামকে একটু খাইয়ে দিয়ে আসি। আর মামামকে তো খাওয়াতে যেটুকু সময় লাগবে এদিকে দেখবো মাংস রান্না প্রায় হয়ে গেছে। তো মাম্মামকে খাইয়ে দাইয়ে তারপর আবার রান্নাঘরে এসে মাংসটা নামিয়ে নিয়েছি। দেখো দুর্দান্ত হয়েছে, আর হাঁসের মাংসর কালারটা একটু কালচে কালচে হয়। তো ফাইনালি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর মেয়েকেও খাওয়ানো হয়ে গেছে। সত্যি বলতে আমার মেয়েকে খাওয়ানো হয়ে গেলে আমার গাটা একদম হালকা লাগে, শরীরটা হালকা লাগে যে যাক আমার মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, এখন যত বেলাই হোক না কেন কোনো অসুবিধা নেই। আর এই যে দেখো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, হাঁসের মাংস একদম ছোট্ট ছোট্ট করে কাটতে হয়, তাহলে সেদ্ধটা খুব ভালো হয়। আর মাংসের সব থেকে আকর্ষণীয় জিনিস হচ্ছে খাবার হচ্ছে এই আলু। আলুটা আমার মনে হয় মাংসের থেকে সব থেকে বেশি ভালো লাগে। আর এখানে 4টে হাঁসের মাংস রয়েছে, মানে 3 কেজি মতো মাংস তো এখানে রয়েছেই। তো ফাইনালি রান্না কমপ্লিট, আর এদিকে সবাই মিলে এখন খাচ্ছে। তোমাদের একটু খাওয়া দাওয়াটা দেখাচ্ছি। আর আমার বোন চলে যাবে বিকাল বেলায়, তো সেজন্য বলল কি যে আমিও খেতে বসে যাই, তো আমিও বেরোবো, সেজন্য বোনও খেতে বসে গেছে। আর এদিকে দেখো ওর খাওয়া দাওয়া শেষ হওয়ার পরপরই রেডি হয়ে গেছে, এখনও বাড়ির দিকে যাবে। তো ওরও সংসার আছে, তো অনেক কষ্ট করে সত্যি বলতে আমাদের বাড়িতে এসেছে, আমি রাগ করব জন্য এসেছে। তো এই যে এখন চলে যাবে, তোমাদের দাদাভাই একটু বাজারে দিয়ে আসবে, মানে অটো স্ট্যান্ডের কাছে দিয়ে আসবে। আর আমার মাম্মাম তো সমানে বায়না করেছে ওদের সঙ্গে যাবে। কি করব বলো তো, এই বাচ্চা কাচ্চা মানে থাকলে যা হয় আর কি, বাড়ি থেকে যখন কোনো আত্মীয় স্বজন যাবে তখনই কান্নাকাটি শুরু করবে, সে বীভৎস কান্না। তো সেটা দেখেই মানে প্রচন্ড কষ্ট লাগে, নিজেরই প্রচন্ড কষ্ট লাগে। আমার বোন এখন বেরিয়ে যাচ্ছে, আর এদিকে আমার মেয়ে যে কি কান্না শুরু করেছিল কি আর বলবো, ওর কান্না দেখে আমারই কান্না পাচ্ছিল। অনেক কষ্ট করে রাস্তা থেকে নিয়ে এসেছি, আর এখানে রীতিমতো এসে দাঁড়িয়ে রয়েছে, রাগ হয়েছে, দেখো মুখটা একদম ভার হয়ে রয়েছে। তারপর অনেক কষ্ট করে বাড়িতে আনলাম, বাড়িতে এনেছি। এই যে দেখো সন্ধ্যার সময় ওর বাপির সঙ্গে এখন একটু খেলা করছে, সময় কাটাচ্ছে। তো এখন রাত 9:30 মতো বাজে, আর মাম্মামকে এখন আমি খাইয়ে দেব, তার জন্য এদিকে ভাতটা ভালো করে মেখে নিয়েছি আর এর মধ্যে কাউ মিল্ক দিয়ে দিয়েছি। তো এখন রাত্রিবেলায় এই খাবারটাই খাওয়াবো। আর মেয়েকে খাইয়ে দাইয়ে আবার ফ্রেশ করিয়ে দোতলায় যাব, আবার দোতলায় গিয়ে ওকে ঘুম পাড়াতে হবে। তো এই সমস্ত কাজকর্ম আছে আর কি। আর চলো এখন মেয়েকে খাইয়ে দিই। তো আদিশ্রীকে খাইয়ে দাইয়ে দিয়েছি, তারপর ওকে নিয়ে দোতলাতে চলে এসেছি। আর কিছু আঙুর ফল ধুয়ে নিয়ে এসেছি, এগুলো তোমাদের দাদাভাই খাবে। আদিশ্রীকে বলছিলাম তুমি এখান থেকে নিয়ে খাও, নিজে তো খাবে না, ওর পুতুলকে খাইয়ে দিচ্ছে, সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। তো দেখো ওর দুষ্টুমিগুলো। তো আমরা এই যে রাতের খাওয়া দাওয়া শেষ করে ঘরে এসেছি, আর আমার মাম্মাম সোনা এখন খেলা করছে। হ্যাঁ মা, হ্যাঁ ABCDEF বলো। খুব সুন্দর মা। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা। এদিকে তাকাও, এদিকে তাকাও মা, এই যে টাটা করো, ফ্ল্যাঙ্কিস দাও। গুড নাইট।